বাংলাদেশকে আমরা কথায় কথায় সিঙ্গাপুর বানাতে চাই, অথচ আধুনিক সেই দেশের রূপকার লি কুয়ান বারবার বলেছেন বিনিয়োগ আসে তখনই যখন রাষ্ট্র শৃঙ্খলা আর নীতির স্থিতিশীলতা নিশ্চিত করে। অথচ এসব ইস্যুতে গত 2 দশক ধরে খাবি খাচ্ছেন দেশের ব্যবসায়ীরা। সরকার পাল্টে গেলেই বদলে যাচ্ছে পলিসি, মুনাফার সাথে বাড়তি রেটে গুনতে হচ্ছে অদৃশ্য খরচ। বিদেশিদের সাথে বাণিজ্যের ধরন আর ট্যারিফ কী হবে তা নিয়ে বিভ্রান্তি কাটছে না। তাহলে কোন পথে দেশের ব্যবসা বাণিজ্য, তা জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর প্রেসিডেন্ট এবং ইফাজ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব তাসকিন আহমেদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রায় 2 বছর পরে আমার আর আপনার আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এই স্টুডিওতে বসেই। কিন্তু তখনকার বাস্তবতা একরকম ছিল, এখনও আপনি যেই দায়িত্ব পালন করছেন তার মাঝে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ফেজ পার হয়েছে। তো আমি যদি পলিটিক্যাল গভর্নমেন্টের ওই পর্যায়ের সাথে তুলনাতে আমি পরে যাব, কিন্তু আমি যদি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের ওই 18-19 মাসের ফেজটাকে চিন্তা করি, যখন অনেক ধরনের সংস্কারের আলোচনা চলছিল, এই সময়টাতে আসলে ব্যবসা বাণিজ্যের পরিবেশ কতটা সহজ হয়েছে, ভালো হয়েছে, ব্যবসায়ীরা কেমন আছে? আপনাকে এবং যমুনা টিভিকে আজকে আবার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। দেখুন, তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো সময় কিন্তু একটা বিজনেস এনভায়রনমেন্টের জন্য কন্ডিউসিভ না, বা আমরা এক্সপেক্ট করি না। যখনই একটা এরকম আনইলেক্টেড উইদাউট আ ম্যান্ডেট একটা গভর্নমেন্ট চলে আসে, তখন কিন্তু বহির্বিশ্বের যারা আমাদের সাথে এক্সপোর্ট বা ইম্পোর্টে ব্যবসা করে, ওনারা কিন্তু একটি স্টপ গ্যাপে চলে যায় এবং ওরা খুব ডিসকমফোর্ট ফিল করে যে একটা এই টাইপের যদি আনইলেক্টেড গভর্নমেন্ট চলে আসে। অবশ্যই আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, তারপরে একটা অন্তর্বর্তী সরকার সম্ভবত পরিস্থিতি এবং সময়েরই একটি বাস্তবতা ছিল। এই সময়টা খুবই চ্যালেঞ্জিং গেছে এবং আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকার সত্যি কথা বলতে অনেকগুলো সংস্কারকে নিয়ে একসাথে হাত দিয়েছিল। আমরা আনফর্চুনেটলি অনেকবার সরকারের সাথে ডায়ালগের জন্য অ্যাপ্রোচ করা সত্ত্বেও পরবর্তীতে দেখা যায় যে সম্ভবত ওনারা অন্যান্য যে সংস্কার, রাষ্ট্রীয় যেসব সংস্কার, ওগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে এবং ব্যবসায়ীদের উপরে কিন্তু মোটেই মনোনিবেশটা দেননি। সেই ক্ষেত্রে আমাদের যতই ইন্ডিকেটরগুলো ছিল, আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন, প্রথম 6 মাসে কিন্তু ওনারা খুব কনফিডেন্টলি বলছিলেন যে বিজনেস অনেক ভালো হয়ে যাবে, অনেক ডলার চলে আসবে, অনেক ইনভেস্টমেন্ট চলে আসবে। আমরা কন্টিনিউয়াসলি আপনাদের মাধ্যমে কিন্তু আমরা জনগণকে জানানোর চেষ্টা করেছি যে আমরা কিন্তু এটার কোনো আলামত বা ভালো দিক দেখছি না। কিন্তু আনফর্চুনেটলি শেষের পার্টে এসে আমরা এক্সপোর্ট ডিক্লাইনিং অবস্থায় দেখছি, আমরা বেকারত্ব বেড়ে যাওয়া এবং আপনার ইয়াটাও কমে যাচ্ছিল আমাদের। ইনফ্যাক্ট সরি, হ্যাঁ, মানে আমরা যেটা দেখলাম যে দারিদ্র্যসীমার হারও বেড়ে যাচ্ছে। সো কোনো দিকেই কিন্তু ইন্ডিকেশনগুলা যে আমরা যেটা বলি যে আমাদের বাংলাদেশের অর্থনীতি বিগত 6 বছর ধরেই কিন্তু একটা চাপের মুখে। সেই কোভিডের আমল থেকে একটা চাপ শুরু হয়। 2021 সালে আমরা একটা টার্ন অ্যারাউন্ড দেখতে পাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বৈশ্বিক অস্থিরতা যেটা শুরু হয় রাশিয়া ইউক্রেন ওয়ারের দিয়ে, বাংলাদেশের ন্যায় কিন্তু পৃথিবীর অনেক দেশই কিন্তু, অনেক ইকোনমি কিন্তু একটা চাপের মুখে পড়ে যায়। আর তার উপরে আবার আমাদের আরেকটা বড় কাটা হয়ে আসলো জুলাইয়ের অভ্যুত্থান, 2024-এর একটা মানে নট অ্যাপ্রোপ্রিয়েট একটা ইলেকশন, তারপরেই তো অভ্যুত্থান। এবং গত 2টা বছর কিন্তু খুব কষ্ট এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়েই গেছে ব্যবসায়িক পরিস্থিতি। এমন একটা বাস্তবতায় আপনি যে ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, আমি যদি বিডার ডেটা দেখি, বিডা বলছে গত বছর অর্থাৎ 2025 সালে প্রায় $1.5 বিলিয়ন এফডিআই বেড়েছে এবং তারা বলতে পারছেন যে বিদেশি উদ্যোক্তাদের বা বিদেশি বিনিয়োগকারীদের এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে বাংলাদেশকে ঘিরে। এটা এক ধরনের স্টেটমেন্ট। আবার আপনারা বলছেন যে স্থানীয় যারা উদ্যোক্তারা তারা খুব একটা শক্তিশালী অবস্থান দেখতে পাচ্ছেন না। 2 ধরনের উদ্যোক্তারা, 2 পর্যায়ের উদ্যোক্তারা মিক্সড মেসেজ পাচ্ছেন বা 2 রকমের বার্তা পাচ্ছেন। কেন সবাই একই বার্তা পাচ্ছে না, কি মনে হচ্ছে? দেখেন, 2025 সালে অন্তর্বর্তী সরকারের বিডার নেতৃত্বে কিন্তু একটি ইন্টারন্যাশনাল ইনভেস্টর সামিট করা হয়, যেখানে কমপ্লিটলি বাংলাদেশের ইনভেস্টরদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি বললেই চলে। সো এই সামিট এবং এই খরচ করে, এত বড় খরচ করে অন্তর্বর্তী সরকার কি ওনারা
অ্যাচিভ করতে পেরেছেন আমরা কিন্তু সন্দিহান। এখানে আপনাকে একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের টোটাল টিল ডেট ইনভেস্টমেন্টের ওভার 99% ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের লোকাল ইনভেস্টররা করেছে, লেস দেন 1% হলো ফরেন ইনভেস্টার্স আছেন। আপনি সরকারি পর্যায়ে থেকে আপনি যতই গুড বুকস বা সুন্দরভাবে মার্কেটিং করেন, বাইরের ইনভেস্টররাও কিন্তু আমাদের থেকে বুদ্ধিমান বেশি। ওরা একটা কোনো সেক্টরে ইনভেস্ট করতে আসলে কিন্তু আসার আগে কিন্তু আরও দুইটা ইনভেস্টর, লোকাল ইনভেস্টরদের সাথে কথা বলে যে তোমাদের সিচুয়েশন কি, ইনভেস্টমেন্ট করার পরিস্থিতি ঠিক আছে কি না। আর ইনভেস্টমেন্টের কথা বিটা যেটা বলছে, ওনাদের ইনভেস্টমেন্টটা আমরা প্রাইভেট সেক্টরে তেমন কোনো ইনভেস্টমেন্টটা কিন্তু একটা এফডিআইটা কিন্তু একটা চলমান প্রকৃতি। যত সুন্দরভাবে দেশের স্টেবিলিটি থাকবে, আপনার ল অ্যান্ড অর্ডারের একটা প্রেডিক্টেবিলিটি থাকবে, তত কিন্তু ইনভেস্টমেন্টের একটা পরিবেশ তৈরি হয়। তো আমার মনে হয় এই যেই সময় ওনারা সামিটটা করেছেন, এটা কমপ্লিটলি একটি ফেল সামিট ছিল এবং ইনভেস্টমেন্ট তো প্রাইভেট সেক্টরে তেমন আসেনি। ওনারা আপনারা বলতে পারেন যে ওনারা পোর্টে ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে বা গভর্নমেন্ট লেভেলে ইনভেস্টমেন্ট করা কথা বলা হয়েছে। এই ইনভেস্টমেন্ট তো একটা ভেরি ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট হয়ে গেল, এটা তো চলমান ইনভেস্টমেন্ট। আপনি কি বলতে পারেন যে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে তেমন কোনো পাওয়ার জেনারেশনের ইনভেস্টমেন্ট এসছে? আমরা তো অ্যাকচুয়ালি আমাদের কাছে এই ডেটা নাই। কিন্তু বিডা যেটা বলতে চাচ্ছে, এটা প্রাসঙ্গিক গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, লং টার্ম লিজের ইনভেস্টমেন্টসগুলো, এটা প্রাইভেট সেক্টরে তেমন একটা ইনভেস্টমেন্ট আসেনি। একটা বিষয়, আপনি যখন ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, আপনারা গতকাল কি ঢাকা চেম্বারের তরফ থেকে আপনি একটি ব্রিফিং করেছেন এবং সরকারের কাছে প্রত্যাশা জানিয়েছেন, নতুন সরকারের কাছে। আমি ওখানে ছিলাম এবং ওখানে বসে আপনারা কালকে যখন কথা বলছিলেন, আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসার পরিবেশকে খুব মানে এক ধরনের অনিশ্চয়তার কথা আপনারা বলছিলেন এবং খুব মোটা দাগে চাঁদাবাজ এবং ঘুষের প্রসঙ্গটা উঠে এসেছে। চাঁদাবাজি এখন একটা রাজনৈতিক কারণেই এখন বাংলাদেশে খুব হট টপিক হয়ে গিয়েছে। আমরা আসলে এই প্যাটার্নটা জানতে চাই যে রাজনৈতিক সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এখন তো আবার একটা নতুন সরকার মাত্র 10-12 দিন হলো দায়িত্বে এসেছে। আপনারা প্যাটার্নটাতে চেঞ্জ দেখেছেন কিনা, যে এই চাঁদাবাজিটা বন্ধ হয়েছিল বা এই ঘুষ নেওয়ার প্রবণতাটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার বেড়ে যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন আপনারা? ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলি যে আমরা ঢাকা চেম্বার বিগত 7 দশক ধরেই কিন্তু সবসময় সরকারকে, ওনাদেরকে ডিবেট করে, ওনাদের সমালোচনা করে এবং সাপোর্ট করেই কিন্তু প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্টটাকে সবসময় আমরা চাঙ্গা রাখি। প্রাইভেট সেক্টর এবং আমাদের প্রাইভেট বিজনেস ডেভেলপমেন্ট, অর্থনৈতিক সঞ্চালনটা বাড়ানোর জন্য যা যা প্রয়োজন আমরা সরকারকে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করি। তো আমাদের প্রতি বছরের ন্যায় আমরা আগামী বছর পুরো বছরটা ধরে আমরা কি কি লাইনে কাজ করব, এটা আমাদের একটা প্রেস মিট হয়, যেটা আমরা গতকাল আপনারাও ছিলেন। অবশ্যই একটা 16 বছরের একটা দুঃশাসন ছিল, তারপরে একটা অন্তর্বর্তী সরকার ছিল। আমরা প্রথম ক্লিয়ারলি বলে দিতে চাই, এই সরকারকে আপনাকে কিছু সময় দিতে হবে এবং আমাদের মূল লক্ষ্যটা ছিল যে কি কি সেক্টরগুলোতে সরকারকে প্রায়োরিটিতে দেখতে হবে, যে আমাদের যদি অর্থনীতিকে আবার বেগবান করতে হয়। আপনারা দেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের খনিজ মন্ত্রী এবং এনার্জি মিনিস্টারও কিন্তু বলেছেন যে খুব ভঙ্গুর পরিস্থিতিতে অর্থনীতিটা আছে। কেউ যদি আমরা এক্সপেক্ট করি ওভারনাইট প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা কিন্তু ঠিক হবে না। তো আমরা মোটা দাগে যেটা বোঝাতে চেয়েছি যে লজিস্টিক্সের এবং ইনফ্রাস্ট্রাকচারের যেই সমস্যাটা, এটা এবং পাওয়ার সেক্টরের যে সমস্যা, এটা কিন্তু ওভারনাইট সলিউশন করা যাবে না। কিন্তু সরকারকে ডে 1 থেকে এটা নিয়ে একটা প্ল্যান, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা প্ল্যানের মাধ্যমে কিন্তু আগাতে হবে। এবং আরেকটা কিছু কিছু জিনিস আছে হলো ইন্টারনাল প্রবলেমস। সো এক্সটার্নাল মানে কি, আমাদের তো এখন কিছু বেশ অনেকটাই আমরা এলপিজি, এলএনজি আমদানি নির্ভর আমাদের এনার্জি সেক্টরটা হয়ে গেছে। সো এটাকে তো আপনি রাতারাতি প্রবলেম না করে, এটা কিন্তু এক্সটার্নালি যদি এখন এলএনজির দাম বেড়ে যায়, আমাদের সরকার তো কিছু করতে পারবে না, ঠিক না? বা র মেটেরিয়ালের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে সরকারের কিছু করতে পারবে না। কিন্তু স্বল্প মেয়াদী যদি ব্যবসায়ী মহলকে সাপোর্ট করার জন্য কিছু থাকে, ওই 2-3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো যেটা চাঁদাবাজি আমরা যেটা বলেছি, এটাকে যদি ডে 1 থেকে সরকার খুব কঠোর হস্তে দমন করেন,
এবং কন্ট্রোলে নিয়ে আসেন যে এটা করাটা কোনোভাবেই সোশ্যালি আমরা অ্যাকসেপ্ট করব না। দ্বিতীয়ত হলো আমাদের যে করাপশনটা হয়, এই মানে আমরা ব্যবসা করার সময় প্রতিনিয়তই তো সরকারি পাবলিক সেক্টরের সাথে যখনই এঙ্গেজমেন্ট হয় একটা করাপশনের আমাদেরকে ফেস করতে হয়। এই করাপশনটা তো আমরা যদি চাই যে ডে ওয়ান থেকে শক্তভাবে আমরা প্রতিহত করব, এই জিনিসগুলো কিন্তু ব্যবসায়ীদেরকে শর্ট টার্মে একটু ব্রিদিং স্পেস দিবে বলে আমরা মনে করি। আপনার কাছে কি মনে হয়নি যে, মনে হয়েছে কিনা যে একেবারেই কি গত সরকারের আমলে বা এখন যখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে এই অনিয়ম বা চাঁদাবাজির প্রবণতা কি বাড়ছে নাকি কমছে মনে হচ্ছে আপনার কাছে? আপনারা কালকে বলেছিলেন যে রেটও বেড়ে গেছে চাঁদার এখন। জি অবশ্যই, আনফর্চুনেটলি যেই চাঁদাবাজিটা বা আওয়ামী শাসন আমলে আমরা দেখতাম, দেখেন চাঁদাবাজদের কিন্তু কোনো জাত নেই, বর্ণ নেই, তারা মানে ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড ডিজায়ারেবল আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে তো অবশ্যই আমরা কেউ এটা পছন্দ করব না। আমরা টিআইবির একটা রুলিংয়ে, আমাদের একটা রিপোর্টে আমরা দেখলাম খুব রিসেন্টলি যে ধরেন পরিবহন সেক্টরে বলে বছরে 1000 কোটি টাকার চাঁদা হয়, 1059 কোটি টাকার, এবং দোকানপাট এবং রাস্তাঘাটে যে কেনাবেচা হয় এখানে প্রায় 3000 কোটি টাকার মানে চাঁদাবাজি হয়। তো এই চাঁদাবাজটা কে? এটা তো আমাদের শুধু সরকারের উপরে ছেড়ে দিলেও তো হবে না, আমাদের সমষ্টিগতভাবে আমাদের সামাজিকভাবে এটাকে প্রতিহত করতে হবে যে আমরা চাঁদা দেব না। তো এইটা আমরা মনে করি যে এই দুইটা জিনিস কিন্তু শর্ট টার্মে বিজনেসের এন্ড অফ দ্য ডে, আমাকে যদি একটা চাঁদা দিতে হয়, আমার যদি একটা ম্যানুফ্যাকচারিং পর্যায়ে চাঁদা দিতে হয়, বা আমি যদি একটা ডিস্ট্রিবিউশন পর্যায়ে চাঁদা দিতে হয়, আমি কিন্তু এই চাঁদার কস্টটাকে কিন্তু আমার প্রোডাক্টের প্রাইসিংয়ের উপর আমাকে বিল্ড আপ করতে হবে, আমার কস্ট বেড়ে যাচ্ছে। আমার যদি কারাপশনের, আমার যদি একটা লাইসেন্স রিনিউয়ালের জন্য আমাকে চাঁদা দিতে হয়, বা আমার ট্যাক্সের সময় যদি আমাকে চাঁদা দিতে হয়, আমি উদাহরণস্বরূপ বলছি, তো এগুলো তো আমি আমার এন্ড প্রোডাক্টের উপরে কিন্তু এটার প্রাইসটা দিয়ে দিব, স্বাভাবিক। তো এন্ড অফ দ্য ডে আমাদের জনগণও কিন্তু এটার হায়ার প্রাইসটা দিতে বাধ্য হচ্ছে, এবং আমাদেরও কস্ট বেড়ে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে। সো এটাকে দেখাটা খুবই ইম্পর্টেন্ট এবং যৌক্তিক এবং সময় উপযোগী আমরা মনে করি। ওকে, আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা একটু এলডিসি গ্র্যাজুয়েশনের পার্সপেক্টিভটা নিয়ে কথা বলবো। দর্শক, ডিসিসি এর প্রেসিডেন্টের সাথে আলোচনা চলবে, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। এবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং ইফাত গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকির আহমেদ। আমরা কথা বলছিলাম এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে, কথা বলবো বলেছিলাম। আমার খুব সোজাসাপটা প্রশ্ন, এলডিসি গ্র্যাজুয়েশন ব্যবসায়ীরা কেন চায় না? তারা বলছেন প্রস্তুতির, মানে আমি আপনার পার্সপেক্টিভটা জানি না, কিন্তু ব্যবসায়ী নেতাদের সাথে যখন আমার নিজের কথা হয়েছে, তারা সবাই বলেছেন তারা কিছুদিনের জন্য পেছাতে চান না বলা ঠিক না, পেছাতে চান। কতদিনের জন্য পেছালে আসলেই ভালো হবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট ইকোনমিস্টরা বলছেন বা বিশ্লেষকরা বিভিন্ন সময় বলছেন যে দিস ইজ দ্য হাই টাইম দ্যাট উই গ্র্যাজুয়েট এন্ড দেন উই কোপ আপ উইথ দ্য এন্টায়ার সিচুয়েশন। আপনার ভাষ্য কি? দেখেন, ধন্যবাদ। ইকোনমিস্টরাও তো আমাদের টোটাল সিস্টেমের একটা অঙ্গ, কিন্তু ব্যবসা পরিচালনা করে কিন্তু ব্যবসায়ীরা, ইকোনমিস্টরা ডেটা নিয়ে কাজ করে। সো আমরা বিজনেস কমিউনিটি অবশ্যই কিন্তু এলডিসির পক্ষে। আপনাকে যেটা বলি, এলডিসির জন্য কিন্তু 10 বছর আগে থেকে কিন্তু আমাদের একটা প্রিপারেশনটা, যে আমরা এলডি গ্র্যাজুয়েশন করার জন্য অ্যাপ্লিকেশন করেছি, এবং 2018-তে, তারপরে 2021-এ কিন্তু লাস্ট ইউএনরা এটাকে আপডেট করতে, মানে আমাদের প্রিপেয়ারনেসটা অ্যাসেস করেন। আপনাদের বুঝতে হবে 2022-এ এসে যখন রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হলো এবং ইকোনমিটা, আমাদের অর্থনীতিটা একটা প্রেশারে পড়ে গেল, এবং আপনারা দেখেছেন কিভাবে আমাদের ন্যাশনাল মানে রিজার্ভটা ডিপ্লিশনের দিকে যেতে শুরু করলো, এবং টাকাও কিন্তু প্রায় 41% ডিভ্যালু করলো টাকার সাথে। তারপরে আমরা কিন্তু কোভিড পরবর্তীতে এনার্জি ক্রাইসিসটা কিন্তু আবার একটা ঘনীভূত হওয়া শুরু করেছে।
তো মোটা দাগে বলা যায় যে 2021 থেকে শুরু করে 24-25 পর্যন্ত কিন্তু যে প্রিপারেশনের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিটা সরকার হাতে নিয়েছিল সেটা নিয়ে প্র্যাকটিক্যালি কোনো কাজ হয়নি। 2 বছর তো এক্সটেন্ডও করেছিল। 2 বছর এক্সটেন্ড করার পরে তো আমরা এই 2 বছর তো আমাদের একটা অন্তর্বর্তী সরকার গেল যেখানে ল অ্যান্ড অর্ডারটা এমনভাবে পিছিয়ে গেছে। সো আমরা সেই জায়গাটায় যেটা বলেছিলাম যে আমাদেরকে ব্রিদিং স্পেস, আবার টার্ন অ্যারাউন্ডের জন্য ব্যাংকিং সেক্টরে একটা বিশাল বড় অরাজকতা বেরিয়ে আসে, যেটা এখনও কিন্তু একটা তারল্য সংকটের একটা হিউজ ইস্যুস চলছে, যেটাও কিন্তু সরকারের একটা অগ্রাধিকারের মধ্যে পড়ে আসে। সো সেই ক্ষেত্রে ব্যবসায়ী মহল থেকে আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট 3 বছর না হলেও যদি 2 বছরের জন্য এটা ডেফারেলটা পাওয়া যায়, আমরা আবার একটা উই আর ব্যাক উইথ আ পলিটিক্যাল গভর্নমেন্ট। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মানে কিন্তু আমরা সবসময় ব্যবসায়ী মহল চাই যে গণতান্ত্রিক ধারাটা বজায় রাখুক এবং অল পার্টিজ ইনক্লুসিভলি দেশের স্বার্থে। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ইট ইজ নো মোর আ পলিটিক্যাল ওয়ার্ল্ড, ইট ইজ অ্যান ইকোনমিক ওয়ার্ল্ড। ইকোনমি উইল ডিকটেট যে দেশের পলিটিক্সটা কীভাবে স্ট্র্যাটেজাইজ করা হবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 বছর না করলে দেয়ার আর লট অফ পিপল, তারা কিন্তু ইভেন বুঝেও না যে এটার ইম্প্যাক্টটা কী হবে, পোস্ট গ্র্যাজুয়েশন যে ইম্প্যাক্টটা হবে সেটার জন্য বাংলাদেশ প্রিপেয়ার্ড আছে কিনা। ইভেন আমাদের অনেক বিজনেস কমিউনিটি মেম্বার্স আছে, তারাও কিন্তু বুঝে না যে কি কি ডিফারেন্ট ইস্যুস বা স্ট্র্যাটেজিস চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা প্রথম দিনেই আমরা আমাদের নবনির্বাচিত সরকার এবং কে সাধুবাদ জানাই। ওনারা প্রথম কর্মদিবসে এসেই কিন্তু অফিসিয়ালি ইউএনকে লিখেছেন যে রিকোয়েস্টিং ফর আ 3-year ডেফারেল, সাইটিং আমাদের যে পয়েন্টসগুলো গত 1.5-2 বছর ধরে ছিল। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে সিটিপি যে কমিটিটা ইউএন এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কাজ করে ইউএনএ, সেই কমিটি এখনো এগুলো যাচাই বাছাই চলছে এবং সেই মিটিংও গতকালকে একটি হয়েছে আমি যতটুকু জানি। প্রশ্নটা সেটা না, এখনকার যে বাস্তবতায় আমরা স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আছি তাতে আমাদের ডেটা ওয়াইজও আমরা আসলে গ্র্যাজুয়েট করে যাওয়ার কথা, কনসিডারিং দ্য ফ্যাক্ট এটা ইউএন এর জেনারেল অ্যাসেম্বলিতেও যদি ভোটিংয়ে যায় হয়তো আমরা ফেভারি ভোট পাবো, অর্থাৎ এলডিসি গ্র্যাজুয়েশনটা হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তখন আপনারা সামলানোর জন্য কোনো অল্টারনেটিভ প্ল্যান করে রেখেছেন কিনা? দেখেন, এলডিসি গ্র্যাজুয়েশন করলে কি কি জিনিস আমাদের চেঞ্জ হবে, যে আমাদের কান্ট্রি অফ অরিজিন এবং আমরা বিভিন্ন ডিউটি ফ্রি কোটা হারাবো। যদি গ্র্যাজুয়েশন হয়ে যায় আমাদের যে অনেক বিপদে পড়ে যাব তা না, এটা একটা চ্যালেঞ্জ হবে নেক্সট 2-3 বছরে এটাকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য। তো বিজনেস কমিউনিটি থেকে আমরা অবশ্যই দেখেন অনেক কিন্তু ক্ষতি হয়ে গেছে আমাদের, লট অফ বিজনেসেস প্রফিট তো নাই, লসের জন্য এনার্জি ক্রাইসিস, এনার্জি সাপ্লাই না থাকার জন্য বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং সেক্টরে গত 2 বছরে যেই শ্বেতপত্র এবং জেনুইন কেসেস বেরিয়েছে এবং আমাদের নন পারফর্মিং লোন যেভাবে বেরিয়েছে, কান্ট্রি রেটিং কমে গেছে আমাদের ব্যাংকিং করতে গিয়ে। এখন বিভিন্ন দেশে আমরা যখন এলসি ওপেন করতে চাই, আমাদের অ্যাড কনফার্মেশন চার্জ যেটা সবসময় 1% এবং 1%-এর নিচে ছিল, এটা 3.5-4% পর্যন্ত উঠে গেছে। সো কস্ট অফ ডুইং বিজনেসও কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। সো এই জন্য আপনি রাইটফুলি বলেছেন এবং আমরাও কিন্তু কনভিন্সড এবং আমরা অ্যাসিওর্ড দ্যাট তিনোটা ক্রাইটেরিয়াতেই কিন্তু বাংলাদেশ খুব স্ট্রংলি কিন্তু মানে থ্রেশহোল্ডটা ক্রস করে ভালো পজিশনে আছে। সো এটা যদি আমাদেরকে 2 বছর বা 3 বছর আমাদেরকে ডেফারেলটা দেওয়া হয়, আমাদের বিজনেস কমিউনিটিরও আবার বেটার প্রিপারেশন নেওয়া, নিজেদের ফ্যাক্টরিজ আপগ্রেডেশন করা, এর সাথে আমরা সরকারি পর্যায় থেকেও কিন্তু আমরা কেবলমাত্র 1-2টি দেশ ছাড়া কিন্তু পৃথিবীর কোনো দেশের সাথে এফটিএ, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টও করা হয়নি। সো এই জিনিসগুলোও ত্বরান্বিত করে আমাদের বা জিএসপি প্লাস নিয়েও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে তেমন একটা কাজ কিন্তু গত 1.5-2 বছরে হয়নি। সো এই জন্য একটা সময় পাওয়া গেলে বাংলাদেশ অ্যান্ড বিজনেস কমিউনিটি উইল বি বেটার প্রিপেয়ার্ড ফর গ্র্যাজুয়েটিং আউট অফ এলডিসি। একটা বিষয় যে আপনি এফটিএ বা পিটিএ এর কথা বললেন, এই একটা জায়গাতে কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের প্রতিবেশী দেশ একটা বিশাল মাদার অফ অল ডিল বলা হচ্ছে, 17 বছরের চেষ্টায় তারা করেছে। এবং ইউরোপীয় ইউনিয়নের সাথেও যদি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদেরকে হচ্ছে এফটিএ করতে হয়, এক নম্বর হচ্ছে যে ওরা এলডিসির সাথে ওরা কখনোই এফটিএ করে না। উন্নত দেশগুলো সবার সাথে একই ধরনের ক্রাইটেরিয়া তারা মেনটেন করে এবং তারা ডাবল ভ্যালু এডিশন দেখাতে চায় তাদের কারোর সাথে যদি তারা এফটিএ করতে চায়।
এই ধরনের বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের আসলে এফটিএ করার মতো যথেষ্ট প্রস্তুতি আছে কিনা বা পিটিএ করার মতো যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আসলে এই মুহূর্তে কোনো অল্টারনেটিভ স্ট্র্যাটেজি এখনই সরকারকে আপনারা সাজেস্ট করেন কিনা যে এগুলো নিয়ে এখন থেকেই কাজ শুরু করা উচিত, ওয়েদার উই আর এলডিসি গ্র্যাজুয়েট অর নট, এগুলো নিয়ে কি বলবেন আপনারা? অবশ্যই আমার জানা মতে বাংলাদেশ এখন পর্যন্ত শুধু ভুটানের সাথে একটা এফটিএ করেছে এবং একটা জাপানের সাথে রিসেন্টলি সেপা করেছে, যেটার মধ্যে কিন্তু আমরা প্রাইভেট সেক্টর অলমোস্ট অ্যাট দ্য ডার্ক। সো আমরা যতটুকু জানতে পেরেছি ওইটাও কিন্তু কিছুটা ইউনিল্যাটারাল জাপান স্বার্থ দেখেই কিন্তু একটা জাপানের সাথে একটা আমরা ট্রেড অ্যাগ্রিমেন্ট করে ফেলেছি। আপনি একটা জিনিস বুঝতে হবে যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বলেন বা প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট বলেন, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। এটা আমাদের সরকারের নিজেদের কিন্তু লং টার্ম প্ল্যানিং করতে হবে, প্রাইভেট সেক্টরের সাথে কিন্তু কন্টিনিউয়াস ডায়ালগের মাধ্যমে দেশের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা অ্যাসেস করেই তো আমাদেরকে ডায়ালগে এবং ডিবেটে বসতে হবে যেই দেশের সাথে আমরা কাজ করছি, এবং ওদেরও চাওয়া পাওয়া তো ওদের মধ্যে থাকবে। আমরা যদি এক্সপেক্ট করি আমরা যার সাথে এফটিএ বা পিটিএ করতে যাচ্ছি সব আমাদের পক্ষে চলে আসবে, এটা তো এক্সপেক্ট করাটা ঠিক না। ওরাও তো ওদের স্বার্থটাকে দেখবে। সো এখানেও কিন্তু একটা সুন্দর পিটিএ বা এফটিএ করতে কিন্তু 2-3 বছর সময় লেগে যায়। তো ফর অবভিয়াস রিজন আমরা যে জিনিসটা যে চাচ্ছি যে এলডিসিটাকে বছর 3 জন্য ডেফার করা হোক, এটা তো সরকারকেও একটা ব্রিদিং স্পেস দিবে যে আমাদের মেইন ট্রেডিং পার্টনার্স যারা বাংলাদেশের সাথে যে ইম্পোর্ট এক্সপোর্টের যে ট্রেড হয় এদের সাথে কিছু প্রেফারেন্সিয়াল ট্রেড এফটিএ না হলেও পিটিএ যারা যদি করতে পারে ওনারাও সময়টা পাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কালকে এটা নিয়ে আপনি নিজেও কথা বলছিলেন, সেটা হচ্ছে যে আমাদের রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট ইউএস এর সাথে, এটা নিয়ে আপনারা বলছেন যে আপনারা এটা নিয়েও বেশ ধোঁয়াশার ভিতরে আছেন এবং একটা ডিবেট এখন হচ্ছে যে এই যে আমাদের এখন ট্যারিফ যদি কিছুটা কমেও যায় এটা আসলে বাংলাদেশকে বড় ধরনের কোনো পরিবর্তন এনে দিবে না, কারণ প্রতিযোগীরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে, ব্যাংকের ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে বা লজিস্টিক সাপোর্টের দিক থেকে তারা অনেক বেশি এগিয়ে আছে। ইউএস এর সাথে যদি আমি পার্টিকুলারলি আমাদের ট্রেডের হিসাবটা করি, এই ট্রেডটাকে আসলে আপনি কালকে উইন উইন সিচুয়েশনের কথা বলছিলেন, উইন উইন সিচুয়েশনটা আসলে কিভাবে আমরা পেতে পারি, আর কি করা যেতে পারে যেটা আরেকবার নেগোসিয়েশন করা উচিত বলে আপনারা বলছিলেন? ফার্স্ট অফ অল আমরা যেটা গতকাল আপনাদেরকে বলেছি যে আমাদের সরকার কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত অফিসিয়ালি জানাননি যে ওনারা কি কি ইস্যুতে এই ট্রেড ডিলটা করেছেন, কি কি কন্ডিশনস এটা আছে। আমরা কিন্তু ইউএনের একটা ওয়েবসাইট থেকে এই ডেটাগুলা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে যেই ডেটাগুলা পেয়ে কনফার্ম করেছি এবং এটাকে অ্যাসেস করে আমরা দেখেছি এটা কমপ্লিটলি ইউনিল্যাটারাল যুক্তরাষ্ট্রমুখী একটা ট্রেড প্যাক্ট হয়ে গেছে আপাতত দৃষ্টিতে। কারণ আমরা প্রাইভেট সেক্টর আমরা যেই ট্রেডটা যুক্তরাষ্ট্রের সাথে হয় এটা 98% তো প্রাইভেট সেক্টর বিজনেসের সাথেই করে। তো আমাদেরও তো দাবি এবং আমাদের স্বার্থ এখানে জড়িত আছে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি ট্রেড প্যাক্ট করলাম। আপনারা দেখেন ওদের সাথে প্রায় 7 থেকে 8 $7.5 বিলিয়ন যে আমাদের বায়োল্যাটারাল ট্রেড আছে, এটার কিন্তু অবভিয়াসলি যেহেতু গার্মেন্টস নির্ভরশীল 90% আমাদের ফেভারেই আছে। গার্মেন্টস স্টিল রিমেইনস দ্য সোল ব্যাকবোন আমাদের এক্সপোর্টের। কিন্তু আমরা এসটিএসএ ও স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিতেও কিন্তু বারবার আমরা কথা বলেছি আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। একটা প্রোডাক্টের উপরে আমাদের এত নির্ভরশীলতা যে কোনো সময় আমাদেরকে কিন্তু ভালনারেবল করে তোলে। সো এই ট্রেড প্যাক্টে যে কিছু কন্ডিশনস দেওয়া আছে যে আমরা যদি বাংলাদেশ অন্য কোনো তৃতীয় দেশের সাথে এফটিএ বা পিটিএ করতে হলে ওনাদের কনকারেন্স লাগবে। এটা তো আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্বের উপরে আঘাত হানার মতো, ঠিক না? আমি আমার ট্রেড, এটা বলা বাহুল্য যে আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হলো চায়না, তারপরে আছে ভারত, তারপরে জাপান, আরও অনেকগুলো দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন। আমি যদি কালকে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো ট্রেড প্যাক্ট করার জন্য যাই, আই হ্যাভ টু লেট যুক্তরাষ্ট্র নো দ্যাট আমি এই ট্রেড প্যাক্ট করছি। এটা কেন হবে? এটা তো আমাদের ইউনিল্যাটারাল আমাদের ডিসিশন, আমরা কোন দেশের সাথে কিভাবে কি পর্যায়ে আমাদের ট্রেড প্যাক্টটা করব। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে যে দেখেন বাংলাদেশ এখনও কিন্তু একটি কৃষি নির্ভর একটি দেশ, যেখানে গত 5 দশক ধরেই কিন্তু কৃষিকাজে সরকার যে সরকারি ক্ষমতায় ছিল একটা ভর্তুকি দিয়ে আসছে, এবং সারে বলেন, ডিজেলে বলেন, কেরোসিনে বলেন, বিভিন্ন জায়গায় আমাদের ভর্তুকি চলে। এখানে এই ট্রেড ডিলে নাকি এমনও কিছু আছে যে আমাদের যে স্টেট ওন এন্টারপ্রাইজেস যারা আছে তারা কমার্শিয়াল কিছু
ম্যানুফ্যাকচারার করে যদি প্রডিউস করে যদি মার্কেটে দিতে চায়, তারা কোনো সাবসিডি দিতে পারবে না। তো এটা তো আমাদের নিতান্ত বাংলাদেশের ইন্টারনাল একটা ফ্যাক্টর, যে বাংলাদেশের মানে একটি রাজনৈতিক সরকার ওনাদের ফার্মারদেরকে অবশ্যই, যেটা আমরা অনেক সময় দেখি যে আমাদের ফসল খারাপ হয়ে যায় এবং আমাদের ভর্তুকি দিতে হয়, মাছ মানে জেলেদেরকে বছরে ভর্তুকি দিতে হয়, আমরা ভর্তুকি দিতে পারবো না, এটা তো আমাদের কাছে খুবই ভাবিয়ে তুলেছে। সো আমাদেরকে মাননীয় এটার ইম্পর্টেন্স এবং এই ট্রেড প্যাক্টের আমরা গ্লোবালি গত 1.5 বছরে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে এই ট্যারিফ বাণিজ্য যেটা শুরু করেছে, এটা তো সারা পৃথিবীর অনেক বড় বড় ইকোনমিকেও তো বিপদে ফেলে দিয়েছে। এবং আপনারা দেখছেন যে অনেকগুলা, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন দেখলাম, ভারত দেখলাম, যে ওরা অলরেডি ওনাদের ট্রেড নেগোসিয়েশনটাকে আপাতত হল্ট করে দিয়েছে অ্যাজ পার সুপ্রিম কোর্ট ডিসিশন, যে তাহলে আর ট্রেড ডিল মাইনে রাখছে না। তো আমাদের বক্তব্যটা এবং জানার যেই খুব ইম্পর্টেন্সটা, যে সুপ্রিম কোর্ট এগেন এটা এক্সটার্নাল, এটা কিন্তু আমাদের কোনো হাতে ছিল না, ওনাদের দেশের সুপ্রিম কোর্ট যেটাকে ওনাদেরকে এটা বলেছে যে এটা অবৈধ। তো সেই অবৈধ মানে কি, আমরা যে ট্রেড ডিলটা সাইন করেছি এটা কি বৈধ থাকছে না, এটা অবৈধ হয়ে যাচ্ছে। আমাদের মনে হয়, আর সর্বোপরি আপনাদেরকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান একটি অর্থনীতি এবং আমাদের জন্য কিন্তু একটা সবচেয়ে লার্জেস্ট, গার্মেন্টসের জন্য লার্জেস্ট মার্কেট। তো আমরা এজন্যই আমরা নবনির্বাচিত সরকারকে অনুরোধ জানাচ্ছি যে হঠাৎ করে হুট করে কোনো কিছু না করে খুব স্লো অ্যান্ড স্টেডি ডিপ্লোম্যাটিক চ্যানেলে ওনাদের সাথে আলাপ আলোচনা করে এই ট্রেড ডিলটা যদি বৈধতা রয়ে যায়, তাহলে এটাকে রিনেগোশিয়েট করে আমাদের স্বার্থেও তো কিছু জিনিস নিয়ে আসতে হবে। ওকে, নিঃসন্দেহে আমরা একটি বিরতি আবারও নিচ্ছি। বিরতির পর এসে আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং তার ব্যাংকের ইনভেস্টমেন্ট নিয়ে এখনকার যে সিচুয়েশন সেটা নিয়ে আপনার একটু অবজারভেশন জানবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো ডিসিসিআই প্রেসিডেন্টের সাথে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকির আহমেদ। বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। আপনি জানেন আমাদের এই শোতে আমরা সবসময় অতিথিদেরকে র্যাপিড ফায়ার প্রশ্ন করি তাদের পার্সপেক্টিভ অনুযায়ী। আজকে আপনাকে নতুন 10টা করবো, এর আগে 10টা করেছিলাম। প্রথম প্রশ্ন, এই মুহূর্তে আপনার কাছে ব্যবসার কোনটিকে বড় সমস্যা বলে মনে হচ্ছে, চাঁদা নাকি ঘুষ? চাঁদা আর ঘুষ তো একটা কয়েনের এ পার্ট আর ও পার্ট, দুটোটাই প্রবলেম। ওকে, 2 নাম্বার, নতুন সরকারের জন্য ইনভেস্টমেন্ট আনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রথমত ইয়াতে ব্যাংকিংয়ের যে প্রবলেমটা রয়ে গেছে, যে মানুষ হাই ইন্টারেস্ট রেট এবং লিকুইডিটি ক্রাইসিস, স্পেশালি কিন্তু এসএমই সেক্টর মানে টাকা পাচ্ছে না বললেই চলে। ব্যাংকিং কমিউনিটি কেন জানি একটা আস্থা হারিয়ে ফেলেছে মানুষকে টাকা ডিসবার্সমেন্ট করার জন্য। ওকে, আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু ডিটেইলি আলোচনা করব। এই মুহূর্তে যদি আপনাকে ইনভেস্টমেন্ট করার কথা বলা হয় বা বিনিয়োগ করার জন্য আপনার কাছে মনে হয় সবচেয়ে আকর্ষণীয় খাত কোনটি বাংলাদেশে? এআই বেসড আইসিটি সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্টটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে এখন অনেক বেশি। 4 নম্বর প্রশ্ন, ব্যবসায়ী হিসেবে সফল হওয়ার জন্য কোন স্ট্র্যাটেজি বেশি কার্যকর, রিস্ক টেকিং নাকি একটু কনজারভেটিভ থাকা? রিস্ক টেকিং। ওকে, 5 নম্বর প্রশ্ন, এখনকার বাস্তবতায় সবচেয়ে জরুরি কর্পোরেট ফিলসফি যেটা সবার মেনে চলা দরকার? দেখুন, আমাদের বাংলাদেশ প্রায় 55 বছর হয়ে গেছে, এখন ফার্স্ট জেনারেশন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি কর্পোরেট মাইন্ডসেট এবং পিপলস কালচার যদি না করতে পারেন, কারণ বিগত দিনেও আপনারা দেখেছেন আপনার যে টিম মেম্বার্স আছে, দে রান ইয়োর বিজনেস। আপনি যদি ওদের জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট করতে না পারেন, ক্রিয়েট করতে না পারেন, এখনও যদি ওনার রান ম্যানেজমেন্টের পিছিয়েই আপনি দাঁড়িয়ে থাকেন যে সব কিছু আপনাকেই করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইটস আ ভেরি ব্যাড টাইম এবং সামনের দিকে বিজনেসটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। সো ইটস আ হাই টাইম দ্যাট ইউ মুভ টু আ পিপলস কালচার ইন ইয়োর কোম্পানি। ডেফিনেটলি খুব জরুরি উত্তর এটা, যারা বিভিন্ন জেনারেশন যেসব প্রতিষ্ঠানে আছে সেখানে এটা খুব মানে বড় সাজেশন আপনার। পরের প্রশ্নে যেতে চাই, কর্মীরা বা আপনার কলিগরা বা আপনার কোম্পানিতে যারা কাজ করে তারা এখন সবচেয়ে বেশি কি চায়? বিশেষ করে আমি ইয়াংদের কথা জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি। তারা কি বেশি স্বাধীনতা চায় কাজের ক্ষেত্রে, তারা কি বেতন বেশি চায় নাকি তারা কাজের ভালো পরিবেশ চায়? পরিবেশ এবং স্বাধীনতা।
স্যালারি নিয়ে তাদের খুব Not বেশি really. যারা যৌক্তিক এবং কাজের ছেলে দে নো দ্যাট আমি কাজ এখানে না হলে আরেক জায়গায় পেয়ে যাব। সো একটা এনভায়রনমেন্ট, পরিবেশ এবং স্বাধীনতাটা, এবং সেটা অ্যাকচুয়ালি দেওয়াও উচিত। নিউ জেনারেশনরা যেভাবে কাজ মানে চিন্তা করতে পারে, নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতে পারে, আমরা তো একটু ওল্ড স্কুল হয়ে গেছে, আমাদের ওই গতানুগতিকের মধ্যেই আমরা ফেসে থাকি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই, আপনি যখন কাউকে হায়ার করেন সবার আগে আপনি কি দেখেন? যেই সেক্টরটা নিয়ে বা যেই ডিপার্টমেন্টের জন্য তাকে নেওয়া হচ্ছে ওই ব্যাপারে তার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড তার সাবঅর্ডিনেট অ্যান্ড রিপোর্টিং বস, এই দুইজনের প্রতি তার ভিউ পয়েন্টটা কী সেটা খুব জরুরি। সবাই যদি নিজেকে বস মনে করে তাহলে কিন্তু কোম্পানি কোনোদিনও সামনের দিকে আগাবে না। আমরা লিডারশিপ খুঁজি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই, আপনারা কালকেও বলছিলেন, আজকে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের পলিসি খুব প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো এই প্রশ্ন যেহেতু আমাদেরকে ইয়াংরা পাঠায়, তারা জানতে চায় যে চেঞ্জিং পলিসির প্যাটার্নের সাথে অ্যাডাপ্ট করার সবচেয়ে সহজ কৌশল কি? ইনভেস্টমেন্ট না করা। তাহলে তো দেশ আগাবে না। আনফরচুনেট, এটা আমাদের অনেক মানে কিছু, আপনারা কি করেন? এটা আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয়। যখনই আপনি একটা পলিসি দিলেন, একটা আমরা তো এক্সপেক্ট করি এবং বিদেশিরাও যেটা এক্সপেক্ট করে যে পলিসিটা দীর্ঘমেয়াদী হওয়া উচিত, সেই অনুযায়ী আমরা একটা ইনভেস্টমেন্ট করি। তো ইনভেস্টমেন্টটা যদি আবার 2 বছর যেতেই আবার যদি পলিসিটা চেঞ্জ করে দেয়, সেটা আমাদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এবং এটা অ্যাডাপ্ট করা ছাড়া তো আর আমাদের কোনো উপায় থাকে না। ওকে, বেশ চ্যালেঞ্জিং অবস্থা। পরের প্রশ্নটাও চ্যালেঞ্জ নিয়ে, ডিসিসিআই প্রেসিডেন্ট হবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একটা বিশাল কমিউনিটিকে নেতৃত্ব দেওয়া এবং প্রত্যেককে খুশি রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট। এই যে আপনারা জানেন যে গত 1-1.5 বছর ধরে এটা একটা অর্থনৈতিকভাবে একটা চ্যালেঞ্জের মুখে, এবং আমার সাপোর্ট সিস্টেমে আপনারা জানেন এখনও বাংলাদেশের অলমোস্ট মেজর সব জায়গায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে। সো আপামর যে ব্যবসায়িকরা, তাদের যে কণ্ঠস্বরটা আমাদের থ্রুতেই তো অ্যাকচুয়ালি জনগণের সামনে সরকারের কাছে পৌঁছে দিতে হয়। সো সবসময় এটা একটা প্রেশার যে আমাদের যে বিজনেস কমিউনিটিকে নেতৃত্ব দেওয়া এবং ওনাদের যদি যে কষ্টগুলা আমরা যদি সরকারের কাছে পৌঁছাতে না পারি, সেটা নিজের কাছেও তো একটু খারাপ লাগে। ডেফিনেটলি। আমরা পরের প্রশ্ন চলে যাই, শেষ প্রশ্ন, র্যাপিড ফায়ার, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনার ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে এখনকার বাস্তবতায়, আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি সবার আগে কোনটি মনিটর করবেন? সামাজিক মিডিয়ার ট্রেন্ড, সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখে ব্যবস্থা নেবেন, নাকি সরাসরি গ্রাহকের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনি ইনিশিয়েটিভটা নেবেন? অবশ্যই আপনি ট্রেন্ডটা ফলো করেই কিন্তু আপনাকে ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হবে, কারণ গ্রাহক পর্যায়ে যদি আপনি করতে যান সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। মানে ইমিডিয়েট অ্যাকশনটা যেতে হবে। আশা করি আমরা র্যাপিড ফায়ারে যাদের যে উত্তর দরকার ইয়াংদের, তারা সেসব উত্তর পেয়েছে। আমরা আবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। আমরা ব্যাংকের ইনভেস্টমেন্টের কথা যখন বলি, এখনকার যে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেট নিয়ে আপনাদের মূল্যায়ন আমরা আগেও জেনেছি, এখন আবার জানতে চাই। আমার কাছে একটা কৌতূহল সবসময় লাগে যে খেলাপি ঋণের পরিমাণ তো আমরা ফরেন্সিক অডিটের পরেও দেখলাম যে অনেক বেশি পরিমাণ, আগের তুলনায় আমরা যে অ্যামাউন্ট জানতাম তার তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। এইটাকে অ্যাডজাস্টেবল করে যদি ইন্টারেস্ট রেট ফিক্স করতে হয়, তাহলে তো আসলে ইন্টারেস্ট রেট কবে কমবে সেটা নিয়ে আমার কাছে মনে হয় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে যায় ব্যাংকিং সেক্টরে। তো যদি আমরা ধরেই নিই যে ইন্টারেস্ট রেট এরকম বেশিই থাকবে, আপনারা তাহলে অল্টারনেটিভ কি, কোথার থেকে আপনারা বিনিয়োগ পাবেন, বা আপনারা ব্যাংক নিয়ে আপনাদের এখনকার পর্যবেক্ষণ কি? দেখেন, এটা খুবই কমপ্লিকেটেড একটা ডিটেল একটা কোয়েশ্চেন আপনি করে ফেলেছেন। আমাদের মতো ফাস্ট গ্রোয়িং ইকোনমি, এখন আমরা তো প্রায় ওয়ার্ল্ডের টপ 40 কান্ট্রিজের মধ্যে একটা বা দেশ হিসেবে পড়ি। আমাদের ঐতিহাসিকভাবেই কিন্তু ব্যাংক নির্ভর ডেভেলপমেন্টটা হয়েছে, ওয়ারাজ অন্যান্য ডেভেলপড কান্ট্রিজে বা আমাদের থেকে ডেভেলপিং কান্ট্রিজে দেয়ার আর আদার মিনস অফ মানে ফান্ড রেজিং, যেটা বন্ড মার্কেট হয় বা সেকেন্ডারি লিস্টেড কোম্পানি লিস্টিংয়ের মাধ্যমে সেকেন্ডারি মার্কেটে দিয়ে করা যায়। সো আনফর্চুনেটলি গত 2 দশকে এই দুটা আদার ফর্মস অফ মানি রেজিংটা কোনোভাবেই কিন্তু বাজেভাবে ফেল করেছে আমাদের দেশে। তো সরকারের এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে বন্ডের মার্কেটটাকে তাজা করা এবং লিস্টেড অপারেশন, যেটা আমাদের সেকেন্ডারি মার্কেটকে তাজা করার দিকে কিন্তু মনোনিবেশ করতে হবে। আর এত হাই ইন্টারেস্ট রেটে 15-16% হাই ইন্টারেস্ট রেটে কিন্তু ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা ফিরে আসবে না, কারণ কেউ না পারতে ইনভেস্টমেন্ট এখন যেতে চাবে না। বাট পরিস্থিতির যেটা বাস্তবতা আছে, সত্যি কথা বলতে উই ডোন্ট এক্সপেক্ট এটা আবার সিঙ্গেল ডিজিটে 9, 9.5-তে নামবে। বাট আমরা এক্সপেক্ট করব সরকার যদি এটা কাজ করে 12, 12.5-র মধ্যেও যদি নিয়ে আসতে পারে, যত আসবে, যত নিচের দিকে আসতে থাকবে তত কিন্তু ইনভেস্টমেন্টে মানুষ আবার ফিরে আসবে। এগেন এই বাস্তবতাটায় আমরাও যখন আমরা গতকাল আপনাদের বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে যখন 1 বছর আগে আমরা দেখা করি, আমরা কিন্তু কিছু পয়েন্টস দিয়ে ওনার কাছে দাবি রেখে
চ্যালেঞ্জই করেছিলাম যে আপনার শুধু পলিসি রেটটাকে স্ট্রিক্ট করে আপনি কিন্তু মূল্যস্ফীতিটা কমাতে পারবেন না, কিন্তু উনি আমাদেরকে একটা কাউন্টার চ্যালেঞ্জ করে দিয়ে বলেছিলেন যে মানে চ্যালেঞ্জ করেই বলেছিলেন যে এটা জুনের মধ্যে 7%-এর নিচে নেমে যাবে। আনফর্চুনেটলি বাংলাদেশের অনেক কিছু খুব ইউনিকভাবে কাজ করে, যে যদিও গ্লোবালি পলিসি রেট দিয়ে কিন্তু যখনই একটা দেশের মূল্যস্ফীতি বেড়ে যায় পলিসি রেট বাড়িয়ে কিন্তু আস্তে আস্তে পলিসি রেট বাড়ানো মানে কি আমরা জেনে শুনে আপনি অর্থনীতিটাকে আস্তে করে সংকোচনমুখী হয়ে যাচ্ছেন, কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের দেশের জন্য কাজ করেনি এবং এর জন্য আর আপনার অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব বেড়ে গেছে। বেকারত্ব যখন বেড়ে যায় তখন কিন্তু দেশের আইন পরিস্থিতির উপরে কিন্তু একটা অবনতি হয়, এটা একটা সাইক্লিক একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে অর্থনীতিটা। সেকেন্ডলি আপনি যে নন পারফর্মিং লোনের কথাটা বললেন, আমরা নিজেরাও ব্যবসায়িক মহল থেকে খুবই মর্মাহত হয়েছি, বিস্মিত হয়েছি যে শ্বেতপত্রের মাধ্যমে যেটা দেখেছি যে অল্প কিছু কোম্পানি হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। আমরা এই ব্যাপারেও কিন্তু আমরা বিগত অন্তর্বর্তী সরকারের কাছে একটা দাবি রেখেছিলাম যে এই মুষ্টিমেয় কিছু মানুষের যেই অন্যায় বা অবিচার, এটা যদি এক্সিস্টিং ব্যাংক যেগুলো আছে বা এক্সিস্টিং যারা 70-80 লক্ষ ক্লায়েন্টস আছে যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে ট্রেডিং করার উপরে নির্ভরশীল, এদের উপরে পুরাটাই যদি চাপিয়ে দেন এটা তো ঠিক হবে না। অর্থনীতি নিজের কারেকশন করতে এটা অনেক সময় লেগে যাবে। সো আমরা আশা রাখি যে এখন আমরা কিছু ভালো দিক নির্দেশনা এবং আমরা আপনার মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ইশতেহারেও বলেছেন ওনাদের 1 কোটি কর্মসংস্থান উনি যোগান দেবেন। সো এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীও কিন্তু একটি ডিসিশন দিয়েছে যে আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। তো এই দোনোটাকে বাস্তবায়ন করতে গেলে আপনার প্রাইভেট সেক্টরকে যদি আপনি চাঙ্গা না করতে পারেন, ওনাদেরকে আবার ইনভেস্টমেন্টমুখী না করতে পারেন, তাহলে তো আমাদের এই দুটো স্বপ্ন, যেটা আমরা ঢাকা চেম্বারও তো অ্যাকচুয়ালি সরকারের পক্ষেই কাজ করি, প্রাইভেট সেক্টরের পক্ষেও কাজ করি, সরকারের পক্ষেও কাজ করি, এবং দেশে যদি কর্মসংস্থানের যোগান হয়, বিজনেসটা সম্প্রচার হয়, আমাদের থেকে খুশি কিন্তু আর কেউ হবে না। সো আমরাও আদর আগ্রহে অপেক্ষা করছি এই সরকারের সাথে সামনের দিকে কাজ করার জন্য, যে কিভাবে আমাদের এই প্রাইভেট সেক্টরের অর্থনৈতিক সঞ্চালনটাকে বেগবান করা যায়, এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আর দুটি প্রশ্ন করব, সেটা হচ্ছে একটা বিষয়, এটা আমি ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট বলে আমি আপনাকে করতে চাই, চিটং চেম্বারের প্রেসিডেন্ট হলে আমি সেম প্রশ্ন করতাম। আপনাদের যারা মেম্বার তাদের একটা বড় অংশ এখনো ট্রেডিংয়ের সাথে জড়িত, এবং ট্রেডিংয়ের সাথে যারা জড়িত যখনই রমজান মাস আসে, নিত্যপণ্য সরবরাহের প্রশ্ন চলে আসে, তখনই কিন্তু আমরা দেখি যে সাপ্লাই চেইন ডিসরাপশন হয়। এবারও পণ্যের দাম খুব বেশি ইনফ্লেশনের কারণে বেড়ে গেছে সেটা আমি বলবো না, কিন্তু যেগুলোর দাম আগে থেকেই বেড়েছিল সেগুলো কিন্তু কমেনি। দ্বিতীয়ত হচ্ছে এখন আমরা ব্যবসায়ীদের ভিতরে এমন সংবাদ আমরা গণমাধ্যমে দেখি যে লাইটারের জাহাজে করে নদীতে বা সমুদ্রে ভাসমান অবস্থায় গুদামজাত করে পণ্য মজুত করে রাখা হয়েছে। এই যে মজুদের প্রবণতা বা ট্রেডারদের এক ধরনের বাজারে সিন্ডিকেশন করার প্রক্রিয়া, চেম্বার কেন আরেকটু অ্যাগ্রেসিভলি এটাকে মানে কন্ট্রোল করতে উদ্যোগ নেয় না? দেখেন, শুরুতে আমি বলতে চাই আমরা একটা ধর্মপ্রিয় বাংলাদেশ, যেখানে 90% মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করে, সেই হিসেবে আমরা মনে করি এটা খুব দুঃখজনক একটা জিনিস। ব্যবসায়ী মানেই ব্যবসা করবে, ব্যবসা মুনাফার জন্য করবে, কিন্তু এটাকে যখন ধর্মকে নির্ভর করে একটা, আমাদের রোজাটা কিন্তু আমাদের খুব একটা ইমোশনাল সেন্টিমেন্টাল একটা জিনিস, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পিলার অফ আমাদের ইসলাম, ঠিক না? সো এটাকে ভর করে যখন মানুষ অতি মুনাফা করার চেষ্টা করে, এটা আমাদেরকে আসলে দুঃখ দেয়। কিন্তু আনফর্চুনেটলি দেখেন বিগত দিনগুলোয় কিন্তু বিগত সরকারের আমলে অনেক সময় আমরা শুনেছি যে সিন্ডিকেট এত স্ট্রং যে ওনাদের ভাঙতে পারে না। কিন্তু এই একটা বিষয় আমরা বলবো যে আমরা চেম্বারের পক্ষ থেকে অনেকটা নিরুপায় হয়ে থাকি, এবং আমরা অবশ্যই তাকিয়ে থাকবো সরকার, সিন্ডিকেট যত বড়ই স্ট্রং হোক সরকারের থেকে তো স্ট্রং হওয়ার কথা না। এটা যদি একদম টপ থেকেই যদি একটা শক্ত হাতে এটাকে এই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়ার, যেটা আপনারা দেখেছেন গুদামজাত করে একটা জেনুইন না বা বানিয়ে একটা মানে এটাকে কি বলে ইন্টেনশনালি একটা ক্রাইসিস তৈরি করে মার্কেটের মধ্যে, যে প্রোডাক্ট নেই এইভাবে দাম বাড়িয়ে দিয়ে যায়, এটার উপরে যদি সরকার খুব শক্ত হাতে একটা স্ট্যান্ড নেয়, আমার মনে হয় এটা অসম্ভব কিছু হবে না।
ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই। নতুন সরকার এসেছে, তারা সৃষ্টিশীল ইকোনমির ধারণা দিচ্ছে, নতুন ধরনের পেশা বা উদ্যোগগুলোকে সামনে নিয়ে আসতে চাইছে। আপনার এক্সপেকটেশন কি এই গভর্নমেন্টের কাছে, কনসিডারিং দ্য ফ্যাক্ট আর কিছুদিন পরে তাদের বাজেটও দিতে হবে, সেটা নিয়েও নিশ্চয়ই আপনাদের সাজেশন আছে? দেখুন, এটার বহুভিত্তিক বা দিক থাকতে পারে। আমরা প্রাইভেট সেক্টর থেকে উই আর ভেরি এক্সাইটেড যে সত্যি কথা বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দায়িত্ব নেওয়ার আগেও কিন্তু কিছু দিক নির্দেশনা নিয়ে কথা বলেছেন, এবং এই গভর্নমেন্টটা কিন্তু আমরা বিগত দিনেও যদি আমরা বলি 91-96তেও তখন তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আন্ডারেই কিন্তু নেতৃত্বেই কিন্তু প্রাইভেটাইজেশনের উপরেই কিন্তু জোরটা শুরু হয়। এবং আমরা সরকার যদি আমাদেরকে যেটা জানান দিচ্ছেন যে ওনারা একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করবেন, প্রো বিজনেস একটা গভর্নমেন্ট হিসেবে ওনারা আমাদেরকে ফ্যাসিলিটেট এবং সাপোর্ট করবেন, সেই ক্ষেত্রে দ্য অ্যাভিনিউ এবং বাংলাদেশের প্রসপেক্ট ইজ হিউজ। আমাদের যেই জায়গাটায় আসার ছিল, যত প্রতিবন্ধকতাই থাকুক, আপনাকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, এই দেশের সরকার তো হাতে কোনো আলাদিনের চেরাগ নেই। আমাদের যতটুকু সীমাবদ্ধ রিসোর্সেস আছে এই নিয়ে বেস্ট করতে হবে। তো আমাদের প্রাইভেট সেক্টর এবং বাংলাদেশের আপামর জনগণ কিন্তু খেটে খাওয়া মানুষ, একটা সুযোগ যদি দেয় ঠিক সেভাবে আমাদের একটা অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে, এই আমাদের মধ্যে থেকেই কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এই জিনিসটাকে মিসইউজ করে গত সরকারের আমলে যে শ্বেতপত্রে দেখলাম অনেক বড় বড় অনৈতিক ব্যবসার মাধ্যমে বেশি মুনাফা করে চলে যায়, ওনাদেরকেও শক্ত হাতে দমন করতে হবে। এবং একটা লং টার্ম পলিসির মাধ্যমে যদি বিজনেসে সাপোর্ট করে, আমার মনে হয় আগামী 1 দশকে বাংলাদেশ একটা ডিফারেন্ট পর্যায়ে চলে যাবে। আমরা তেমনটি আশা করি। জনাব তাসকিন আহমেদ, আমরা আয়োজন শেষ করছি। আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দিন শেষে কিন্তু ওই যে সংশোধনের কথা, বাংলাদেশের অর্থনীতি কিন্তু সবসময় ঘুরে দাঁড়ায়, যে কোনো ক্রাইসিস থেকে ঘুরে দাঁড়ায়। তাসকিন আহমেদের মতো যারা উদ্যোক্তারা আছেন, তারা তো বড় উদ্যোক্তা, একদম আমাদের ছোট উদ্যোক্তা যারা এসএমই উদ্যোক্তারা থেকে শুরু করে সবাই কিন্তু যে কোনো জায়গায় নিজেদের অ্যাডাপ্টেবিলিটি দিয়ে খুব সহজেই বাংলাদেশে, সহজেই বলবো না, খুব স্ট্রাগল করে তাদেরকে ঘুরে দাঁড়াতে হয়েছে, কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু দিন শেষে যখন সংশোধনের প্রশ্ন আসে, আমাদের নিজেদের সংশোধনের জায়গাটা আসলে ঘর থেকেই শুরু করতে হবে। অনেক ধরনের জটিলতা অর্থনীতির উপর দিয়ে গিয়েছে, অনেক ঝড়ঝাপটা গিয়েছে, এখনও যা যাচ্ছে না তা না। নতুন সরকার, আমরা প্রত্যাশা করতেই পারি যে এই ঝড়ঝঞ্ঝাগুলোকে সামলে, যে কথাটি বলছিলেন ডিসিসিআই প্রেসিডেন্ট, যে যা রিসোর্স আছে সেটা দিয়ে সামনে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা একদম শুরুতে আলোচনা করেছিলাম, আমাদেরকে ওই ঘুষ, দুর্নীতি, অনিয়ম এগুলো সবার আগে বন্ধ করতে হবে। তাহলেই আমরা আমাদের ইকোনমিতে একটু ব্রিদিং স্পেস দিতে পারবো, যেটা দিন শেষে আমাদের সবাইকে লাভবান করবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।